সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বিদেশের মাটিতে আফগানদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। বাংলাদেশ আফগানিস্তান সিরিজ নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন হাসান মাহাদি। মাহাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাংলাদেশ দল আফগানিস্তানকে প্রথমবারের মতো বিদেশের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে, টাইগারদের অভিনন্দন জানাচ্ছি। একই সাথে এই সিরিজে বাংলাদেশ আফগানিস্তানের সাথে যে ক্রিকেট উপহার দিয়েছে সেটার মূল্যায়নটা আপনার কাছে জানতে চান। আমার কাছে মনে হয়েছে যে এশিয়া কাপের পরে আফগানিস্তানের বিপক্ষে এই টি-20 সিরিজটা বাংলাদেশের জন্য খুবই জরুরি ছিল। ইনফ্যাক্ট এই সিরিজ জেতা এবং আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ ইন টার্মস অফ বাংলাদেশের এশিয়া কাপ পারফরমেন্স। এশিয়া কাপে সুপার 4-এ শ্রীলঙ্কাকে হারানোর পরে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ পরাস্ত হয়েছে এবং পাকিস্তানের বিপক্ষে জেতা ম্যাচ যেভাবে বাংলাদেশ হাতছাড়া করেছে। বাংলাদেশের খেলার কথা ছিল ফাইনাল, সেখান থেকে বাংলাদেশের চেয়েও বাজে ক্রিকেট খেলে ফাইনাল খেলেছে পাকিস্তান। সো ওই যে একটা ট্রমার ব্যাপার তৈরি হয়েছিল না টাইগার ফ্যানদের মনে, সেই মনের ট্রমাটা আমার কাছে মনে হয় যে এই সিরিজের পরে কিছুটা কাটবে। বাংলাদেশ দলকে আমরা শুভকামনা জানাতে চাই, কারণ 3-0-তে বিদেশের মাটিতে আফগানিস্তানের মতন টি-20তে খুবই কম্পিটিটিভ দল এবং বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। এক্স্যাক্টলি, স্পেশালি তাদের বোলিং অ্যাটাক, যদি আমি বলি পার্টিকুলারলি তাদের স্পিন অ্যাটাক, আপনি রশিদ খান, নাবি, মুজিব, নূর বোথ মানে সবাই ইকুয়ালি ভালো। এরকম একটা স্পিন অ্যাটাকের এগেনস্টে বাংলাদেশের এই ক্লিন সুইপ ডেফিনেটলি বাংলাদেশ দলকে একটা বাড়তি আত্মবিশ্বাস দিবে। আরও 3 ম্যাচ খেলবে ওয়ানডের, মানে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশের আছে, সেখানেও বাংলাদেশ দল এখন আপার হ্যান্ড থাকবে। মাহাদি, সাইফ হাসানের ব্যাটিং নিয়ে কথা বলতে চাই। আজকে ম্যাচ উইনিং নক খেলেছেন, 38 বলে 64 রানে আনবিটেন ছিলেন, 2টি 4, 7টি ছক্কা দেখতে পাচ্ছি আমরা, তিনি হাঁকিয়েছেন এবং উইকেটের 4 দিকেই তিনি খেলেছেন। 12টি সিঙ্গেল ছিল, একটা ডাবল ছিল, অর্থাৎ অনেকগুলো ডট বল তিনি দিয়েছেন। যদি ডট বলগুলো না হতো তাহলে ইনিংসের চিত্রটা হয়তো আরও ভালো হতো। ডেফিনেটলি আরও ভালো হতো। শুধুমাত্র সাইফের ব্যাটিং থেকে যদি আমি বাংলাদেশের ব্যাটিংয়ে যাই, বাংলাদেশ আমার কাছে মনে হয় যে এখানে আমরা স্টেটটা পাবো যে বাংলাদেশ টোটাল ডট বলস খেলেছে 50%। তার মানে বাংলাদেশ দল যতটুকু ব্যাটিং করেছে তার 50% বল বাংলাদেশ ডট করেছে, সেই বলগুলোতে বাংলাদেশ কোনো রান করে নাই। আপনি যদি দেখেন আফগানিস্তান 43% ডট বল করেছে, তার মানে বাংলাদেশি ব্যাটাররা বেশি রিলাই করেছে বাউন্ডারিজ এবং ওভার বাউন্ডারিজের উপর। সাইফ হাসান এবং এশিয়া কাপেও ঠিক একই চিত্র আমরা দেখতে পেয়েছি। এক্স্যাক্টলি, এখানেই আসলে ব্যাপারটা হয়। আপনি যদি অস্ট্রেলিয়ান দলকে দেখেন, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়ার কথা আমি আলাদা করে বলবো, তারা বাউন্ডারিজ এবং ওভার বাউন্ডারিজের উপরে যেভাবে রিলাই করে, বাজে বল হলে তো সেগুলো করেই, ভালো বলগুলোতে তারা কিন্তু স্ট্রাইক রোটেট করে, যে কারণে এখন দেখবেন যে টি-20 মানে 250 ছাপিয়ে 300 পর্যন্ত চলে যায়। কারণ যে বলগুলো মারার সেগুলো তো মারেই, ডট বলের খুব একটা স্থান থাকে না। আপনি দেখবেন যে 20%-এরও কম ডট বল থাকে, 15 বা 18%-এর মতো। সেখানে বাংলাদেশ বা আফগানিস্তানের মতন দল তারা 43-50% ডট বল খেলেছে, মানে হচ্ছে যে আরও 50টা রান যদি আপনি স্ট্রাইক রোটেট করতে পারতেন তাহলে আসতো। সাইফের ব্যাটিংটাও ঠিক সেরকমেরই। সাইফ আউটস্ট্যান্ডিং 7টা 6-এর মার মেরেছেন, মানে ক্লিন হিট। সম্ভবত বাংলাদেশের ব্যাটিং লাইন আপে সাইফ এখন একটা নতুন আশার আলো তৈরি করেছেন। একটা সময় সাইফকে ভাবা হতো তিনি শুধু লঙ্গার ভার্সন ক্রিকেটটাই খেলবেন। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশেই আমি দেখতে পেয়েছি যে কোনো ক্রিকেটারকে একটা নির্দিষ্ট ট্যাগ দিয়ে দেওয়া হয় যে তুমি টেস্টের ক্রিকেটার, তুমি বা শর্টার ভার্সনে খেলতে পারবে না, মানে মানানসই না। এটা কেন হয়? এটা হচ্ছে এই কারণে হয় যে আপনি প্রথমে দেখে প্লেইং স্টাইলটা কেমন। যেমন ধরেন মমিনুল হক সৌরভের মতন বাংলাদেশের অন্যতম সেরা টেকনিক্যালি একজন সলিড ব্যাটারকে শুধুমাত্র টেস্টের তকমা দিয়ে তার ক্যারিয়ারটাকে নষ্ট করে ফেলা হয়েছে। মানে মমিনুল হক সৌরভ বাংলাদেশের ব্যাটিংয়ের মিডল অর্ডারের স্তম্ভ হতে পারতেন। তার টেকনিক খুব চমৎকার, তিনি যখন প্রয়োজন এক্সিলারেট করতে পারেন, ইনফ্যাক্ট টি-20 ফরম্যাটও খেলার মতন ক্যাপাবিলিটি তার ছিল। কিন্তু ওই যে তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, টেস্টের বাইরে মমিনুল হক সৌরভ আর অন্য কোনো ক্রিকেট, অথচ তিনি হতে পারতেন বাংলাদেশ ওডিআই দলের একটা অন্যতম প্রধান স্তম্ভ। ইনফ্যাক্ট ওই সময় বাংলাদেশের মিডল অর্ডারে মমিনুল হক সৌরভের মতন টেকনিক্যালি সলিড, যখন বাংলাদেশের টপ অর্ডার তো মরক লাগতোই সবসময়। একটা সময় এসছে যখন ধরে খেলার ব্যাপারটা থাকে,
নট অনলি দ্যাট শুধু ধরে খেলা, মডার্ন ডেজ ক্রিকেটে খালি আপনি বল নষ্ট করলে ভালো প্লেয়ার হতে পারবেন না, একই সাথে আপনাকে মনে রাখতে হবে আপনার স্ট্রাইক রেট, আপনি বলের সাথে পাল্লা দিয়ে রানটা করতে পারছেন কিনা। সৌরভের কিন্তু সেই এবিলিটিটা ছিল, তিনি মেরেও খেলতে পারতেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টেকনিক্যালি তিনি সলিড থাকার কারণে গ্যাপ বের করে মারা, ইনসাইড আউট শট, পুল শট, সব ধরনের শট তার হাতে ছিল কিন্তু কোনো একটা কারণে যে ট্যাগিংয়ের কারণে, ট্যাগিং সম্ভবত শুধুমাত্র কোনো একজন ক্রিকেটারের জন্য না, এটা গোটা জাতির জন্য এখন ট্যাগিং একটা বড় অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, সাইফ হাসানের যে ব্যাটিং আমরা দেখতে পেলাম এশিয়া কাপের পর আজকের ম্যাচে, সাইফ হাসানের ক্যারিয়ারটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? তার ক্যারিয়ারটা কি আমরা কি আরো সামনে ভালো ক্যারিয়ার কি তার জন্য অপেক্ষা করছি? আমি এটাকে বলবো পুনর্জন্ম বা রেসিরেকশন, মানে সাইফ তার ক্রিকেট ক্যারিয়ারের পুনর্জন্ম হলো। পুনর্জন্ম এই কারণে হলো, সাইফ হাসান লঙ্গার ভার্সন ক্রিকেটের একজন টেস্ট ওপেনার হিসেবে তাকে মানে মোটামুটিভাবে নিশ্চিত যে তিনি লঙ্গার ভার্সন খেলবেন। সেই লঙ্গার ভার্সনে সাইফকে যখন ব্রেক দেওয়া হয়েছে, সাইফ খুব একটা সুবিধা করতে পারেন নাই। সেই সময়টাতে আবার তাকে টি-20ও খেলানো হয়েছিল, 3-4 ম্যাচ তিনি খেলেছেন, সেখানেও সাইফকে আমরা দেখিনি। একটা 50, আজকে তো তার চতুর্থ 50, তার প্রথম 50টা এসেছিল আসলে ইন্টারন্যাশনাল এশিয়া কাপে তার একটা প্রথম 50 ছিল, তারপরে 3টা 50 ব্যাক টু ব্যাক তিনি করলেন, এশিয়া কাপে 2টা। খুবই ক্রুশিয়াল, আপনি দেখবেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে, যে ম্যাচটা বাংলাদেশ দল ডমিনেট করেছিল সাইফের ব্যাটে। তারপরে সাইফের ওই ফ্লিকে ছক্কাটা মারার পরে কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে। এক্স্যাক্টলি, সাইফের ব্যাটিংয়ের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে সাইফ ক্লিন হিটার অফ দ্য বল। তিনি যেই হিটগুলা করেন খুবই ক্লিন স্ট্রাইক, এবং দেখবেন যে আজকে 2টা ফ্রিকে ছক্কা মেরেছেন, এত চমৎকারভাবে মেরেছেন তিনি, টাইমিং চমৎকার, কনফিডেন্ট খুব ভালো। এই ধরনের ফ্লিক শটে ছক্কা মারার জন্য একজন ব্যাটারকে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসী হতে হয়, না হলে একটু ভুলচুক হলে হয় বল উপরের দিকে উঠে যাবে, না হলে এলবিডব্লিউর সুযোগ আছে, সো মিস করা যায় না। সাইফ দুর্দান্ত করছেন বা দুর্দান্ত খেলছেন, তিনি ইনফর্ম। সাইফ হাসানের এই ব্যাটিংটা ডেফিনেটলি সব দিক থেকে আমি এগিয়ে রাখি, প্রশংসা করি। যে কথাটা বলা হচ্ছে যে আপনি জুলিয়ান উডকে নিয়ে এসছেন, ভেলোসিটি ব্যাট দিয়ে বড় বড় ছক্কা মারা শিখিয়েছেন, যারা ছক্কা মারতো বা যাদেরকে আসলে আপনি ছক্কার জন্য চিন্তা করেন ফিনিশাররা, তারা ভুলে গেছে ছক্কা মারতে, কিন্তু সাইফ কিন্তু এটাকে খুব দারুণভাবে ক্যাশ করেছেন। এবং টপ অর্ডারে সাইফের মতন একটা ব্যাটার, যেখানে বাংলাদেশের আমরা টপ এবং মিডল অর্ডার নিয়ে এখন মানে 4-5 নাম্বার ব্যাটারই নাই যে দলে কনসার্ন থাকি আমরা, কনসার্নে নাই। লিটন ফিরলে দেখবেন যে ব্যাটিং অর্ডারটা আরেকটু লম্বা হবে, চমৎকার হবে। আপনি পারভেজ ইমন এবং তানজিদ তামিমকে দিয়ে ওপেন করাচ্ছেন, ইমনের খেলাতে টেকনিক্যালি প্রচুর এরর রয়ে গেছে। ইমনকে আপনি যখন পাঠাবেন অপোনেন্টের এগেনস্টে তাকে ভেঙে চুরে একদম ছাড়খাড় করে দেওয়ার জন্য, বা তানজিদ তামিম অনেক বেশি টেকনিক্যালি ভালো ইমনের তুলনায় আমার কাছে মনে হয়েছে, সব দিকে খেলতে পারেন। ইমনের নির্দিষ্ট কিছু শটের বাইরে হাতের শট কম আছে, তো আপনি সাইফকে ওপেনার হিসেবে খেলাতে পারছেন। নাম্বার 3-তে আজকে আমার কাছে মনে হয় খুবই ভাইটাল একটা জায়গা, আজকে নাম্বার 3-তে সাইফ খেলেছেন দুর্দান্ত। আমি বলছিলাম এশিয়া কাপেও যখন লিটন 2টা ম্যাচে খেলতে পারলেন না পাকিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে, আমার সবসময় মনে হয়েছে যে সাইফকে দিয়ে আমি ওপেন কেন করাচ্ছি, নাম্বার 3-তে কেন সাইফকে আনছি না। আমি পারভেজ ইমনকে ইন্ডিয়ার বিপক্ষে নাম্বার 3-তে খেলালাম কেন? পারভেজ ইমন কি নাম্বার 3 প্লেয়ার? নো, তাকে দিয়ে যদি খেলাতে চান তাহলে ওপেন করান। সাইফ সেই দায়িত্বটা নিতে পারবে নাম্বার 3-তে। যদি আর্লি উইকেট পড়ে যায় সেই জায়গাতে এসে তিনি যেমন মানে ধরতে পারবেন, আবার এক্সেলারেট করতে পারবেন, সব কিছু মিলে সাইফ বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে সবচাইতে পজিটিভ ট্রেডমার্ক। আচ্ছা, 4 নম্বরে ব্যাটিংয়ে দেখেছি আমরা জাকির আলী অনিকে এবং 5-এ শামীম পাটোয়ারিকে। তাহলে 4 এবং 5 লিটন যদি ফেরে তিনি হয়তো 4-এই ফিরবেন, 4-এর ব্যাট করবেন। 5 নম্বরে আসলে আপনি কাকে দেখতে চান? এমনকি এখন যে স্কোয়াডটা রয়েছে এই স্কোয়াডে 5-এ ব্যাট করার মতো কাকে দেখতে পাচ্ছেন? এই দলে আসলে 5-এ ব্যাট করার মতো কেউ নাই। আপনি দেখেন, আপনি চিন্তা করে দেখেন কাকে খেলাবেন, আপনার কি সলিড ব্যাটার আছে? যদি লিটন ফিরে আসেন, আপনি তানজিদ তামিম পারভেজ ইমনকে দিয়ে ওপেন করাবেন। নাম্বার 3-তে সাইফ আজকে একটা ভালো নক খেলেন, সাইফকে খেলাতে পারেন। 4-এ আপনি লিটনকে খেলাতে পারেন। নাম্বার 5-এ আপনি কাকে খেলাবেন? আমার হিসেব অনুযায়ী নাম্বার 5-এ যদি আমি কাউকে খেলাতে চাই ফিনিশার হিসেবে, নাম্বার 7-এ আগের 2টা ম্যাচে নুরুল হাসান সোহান ম্যাচ উইনিং নক খেলেছেন বা খেলাটাকে শেষ করেছেন। সত্যিকার অর্থে আমি নুরুল হাসান সোহানকে খেলাতে চাই 5-এ এই দলে, যেহেতু লিটন নাই। সো সৌম্য সরকারও গিয়ে পৌঁছাতে পারেন না। যদি সৌম্য পৌঁছাতেন সেক্ষেত্রে এইখানে একটা অপশন হয়তো বা সৌম্য সরকারের জন্য ওপেন হতে পারতো, যে সৌম্যকে আমরা মিডল অর্ডারে খেলাই। সৌম্যকে তো মানে একদম টপ অর্ডার থেকে শুরু করে 7 নম্বর 8 নম্বর পর্যন্ত ব্যাটিং করানো হয়েছে, সবগুলো পজিশনে তিনি খেলেছেন। তো তাকে নিয়ে পারমুটেশন, কম্বিনেশন এবং এক্সপেরিমেন্ট কম হয় নাই,
মানে গিনিপিগই হয়েছেন তিনি। আমার কাছে মনে হয়েছে সৌম্য যদি থাকতেন তাহলে এই জায়গায় হয়তো বা খেলানো যেত, বাট এখন আমার কাছে মনে হয় নুরুল হাসান সোহান মেবি নাম্বার 5-এ খেলতে পারেন, তাহলে কিছু বেশি বল স্ট্রাইক করার সুযোগটা তিনি পাবেন। জাকের আলী অনেক 4-এ খেলছেন, তিনি 6-এ খেলে অথবা শামীম পাটোয়ারিকে 6-এ খেলে জাকের আলীকে আপনি 7-এ দিতে পারেন। তাহলে যেটা হবে কি যে ফিনিশার, যে জাকের আলীর নামের পাশে ফিনিশার আপনার দলে যদি মুশফিক থাকতো, আপনার দলে যদি সাকিব থাকতো, তাহলে নাম্বার 7-এর জন্য এই কয়েকটা প্লেয়ার ফিট থাকতো, হয় শামীম, নাইলে সোহান, নাইলে জাকের, যে কোনো একজন, আর নাইলে মেহেদি, শেখ মেহেদি। আমরা দেখতে পাচ্ছি সবাই আছে, কারণ আপনার তো প্লেয়ার নাই 5 এবং 4-এর মানে প্রমিনেন্ট বা ইফেক্টিভ প্লেয়ার তো নাই। এখন লোয়ার অর্ডারের ব্যাটারদেরকে আপনার ঠেলে দিতে হচ্ছে মিডল অর্ডারে, এবং তারা ভালো করছেন না। ইনফ্যাক্ট তারা সবাই 7 নাম্বার ব্যাটার, এই 3 জনের নাম বলেছি, সবাই 7, এবং দলের সুযোগ পেতেন মাত্র একজন, সাকিব মুশফিক যদি থাকতেন অথবা মাহমুদুল্লাহ রিয়াদও যদি থাকতেন, তাহলে আমরা হচ্ছে যে সাকিব, মুশফিক এবং রিয়াদ এদের এখনো রিপ্লেসমেন্ট তৈরি হয়নি, কোনো হয় নাই, এবং কয়দিন লাগবে সেটা নিয়েও প্রশ্ন আছে। ওই কয়দিন বলেছি আর কি, বছর বলতে চাই না, কারণ বছর শুনতে ভালো লাগে না, এই কারণে কয়দিন বললাম আর কি। আচ্ছা, তানজিদ তামিমের ইনিংসটাকে আমরা দেখতে চাই। 33 বলে তিনি 33 রান করেছেন, এবং তার উচিত ছিল ম্যাচটাকে শেষ করে আসা। প্রথম ম্যাচে যেটা দিয়ে আমরা দেখতে পেয়েছি, আজকেও সেই একই ভুল তিনি করেছেন। প্রথম একটা বলে তিনি লাইফ পেয়েছেন, কিন্তু ঠিক এক বল পরই একই ধরনের শট খেলে তিনি আউট হয়েছেন। এগুলো কেন হয় আসলে? শুধুমাত্র আপনি তানজিদ তামিমের কথাটা তো বলছেন, জাকের আলী অনেককে দেখেন না। প্রথমে একটা এলবিডব্লিউর আবেদন গেল, তিনি বাঁচলেন, পরবর্তীতে এলবিডব্লিউ একই ধাঁচের শট খেলতে যাওয়া কেন করছেন, কি কারণে করছেন, এটা ব্যাটারকে পার্টিকুলারলি প্রশ্নটা করতে হবে যে ভাই, মানে ওই সময় আপনার তাড়াহুড়াটা কি ছিল? আপনি দল তো মানে জয় দেখতে পাচ্ছিল, আপনি শেষ করতে পারতেন ইনিংসটা বড় করতে। এবং এই তানজিদ তামিম আউট হওয়ার পরে আরো দ্রুত 2টো উইকেট হারায় বাংলাদেশ। হ্যাঁ, জাকের আলী অনেক এবং শামীম পাটোয়ারি তো প্রথম বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে গেলেন। শামীম পাটোয়ারি আগের দিনে একটা ভালো ইনিংস তার কাছ থেকে আমরা দেখেছিলাম, যে দলের প্রয়োজনের মুহূর্তে খেলেছিলেন তিনি, বাট আমার কাছে মনে হয়েছে তানজিদ তামিম হাইলি পটেনশিয়াল প্লেয়ার। আপনি যদি বাংলাদেশের মানে আপকামিং দুজন স্টারের কথা বা সুপারস্টার হওয়ার মতো এবিলিটি আছে এমন দুজন প্লেয়ারের কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব, বোথ গুড কোয়ালিটি প্লেয়ার, কোনো সন্দেহ নাই। এগ্রেসিভ দুজনের মধ্যে সেই জিনিসটা আছে তামিমের মধ্যে, এবং আমাদের সিনিয়র তামিম মানে তামিম ইকবালও কিন্তু তানজিদ তামিমকে আমার কাছে একটা ইন্টারভিউতে খুব হাইলি রেট করেছিলেন, বলেছিলেন যে বাংলাদেশের ব্যাটিংয়ে যত রেকর্ড আছে এই ছেলেটার সামর্থ্য আছে, সেই রেকর্ড এই ছেলেটা ভাঙতে পারে। তার মানে তার উপরে এরকম বিশ্বাস তারই পূর্বসূরি বা বাংলাদেশের ব্যাটিংয়ের লেজেন্ড তামিম ইকবাল, তিনি এই আস্থাটা রাখেন। এবং আন্তর্জাতিকভাবে আমি যত ক্রিকেট এক্সপার্টদের কথা শুনেছি, তানজিদ তামিমকেও তারা কিন্তু হাইলি রেট করেন। সাকিবের ব্যাপারেও তাই, তানজিদ তামিম এবং তানজিম সাকিব পেসার, তার ব্যাপারেও। এবং তানজিম সাকিব মেবি তিনি যদি একটু ট্রাই করেন, তিনি একজন ভালো পেস বোলিং অলরাউন্ডারও হতে পারবেন, মিনি অলরাউন্ডার না, একদম জেনুইন অলরাউন্ডার হওয়ার ক্ষমতা তার মধ্যে আছে। অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন সেই চেষ্টাটা তার মাঝেই থাকতে হবে। এক্স্যাক্টলি, তার মাঝে সেই চেষ্টাটা আমার কাছে মনে হয় আছে, আর একটু ফোকাস থাকা জরুরি। এখন আর্লি এজ, আর একটু ম্যাচুরিটি যখন আসবে, আই হোপ বাংলাদেশের জন্য সাকিব উড বি আ ভেরি গুড অপশন বোলিংয়ে এবং ব্যাটিংয়ে। এই যে আপনি নাম্বার 7 করে আমরা যে গলা ফাটাচ্ছি, বা আমাদের আসলে ফিনিশার রোল, এই রোল সেই রোল, ও যদি দলে থাকে তাহলে 3 পেসারের মধ্যে নাম্বার 8 যদি ও করে, বাকি 2 পেসার আপনি মুস্তাফিজ তাসকিনের কথা আমি আলোচনা সাপেক্ষে বা শরীফুল যারাই থাকুক, আপনি থার্ড পেসার হিসেবে যদি সাকিবকে খেলান, তাহলে একটা ভালো ব্যাটিং অপশন আপনার কিন্তু ব্যাটিং লাইন আপে থাকলো, যেটা হার্দিক পান্ডিয়া করতে পারেন। এবং আমার এখন একটা জিনিস এই মুহূর্তে মনে পড়ছে, মানে আপনার ফাহিম আশরাফ হার্দিক পান্ডিয়ার তুলনা করতে গিয়ে শোয়েব একটা দারুণ কথা বলেছিলেন, যে হার্দিক যেই পেসে বোলিং করে, ফাহিম আশরাফে একই রকম পেসেই বোলিং করে, দুজনেই সিমার। হার্দিক যখন ব্যাটিং করতে যায়, তখন হার্দিকের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কনফিডেন্স, সেটা ফাহিম আশরাফের তুলনায় এত বেশি, যেটা ফাহিম আশরাফের মাঝে সেটা দেখা যায় না। তানজিম সাকিবের মধ্যে সেই আত্মবিশ্বাসের জায়গাটা আছে, এগ্রেশন আছে। আই হোপ তিনি যদি আরেকটু কাজ করেন, আরেকটু বেটার হতে, এবং সেই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে নিতে পারেন, তিনি হতে পারেন বাংলাদেশের জন্য পরবর্তীতে একটা হার্দিক পান্ডিয়া। মাহাদি সাইফ উদ্দিনের আজকে বোলিংটা কেমন দেখলেন? তিনি আজকে 3 ওভার বোলিং করেছেন, 15 রান দিয়েছেন এবং 3টি উইকেট নিয়েছেন। সাইফুদ্দিনের বোলিংটা আমার কাছে মোটা দাগে মনে হয়েছে যে মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করেছেন, ব্যাপারটা তা না। প্রথম উইকেটটা যে পেয়েছেন, ফুলটস বল, স্পিড সুইং,
একজন একদম অনভিজ্ঞ ব্যাটার ছিলেন, তিনি আউট হয়েছেন, বোল্ড হয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে আপনার যদি অন্য প্রান্ত থেকে ভালো বোলিং হয় তাহলে ব্যাটাররা একজন বোলারকে বেসিক্যালি টার্গেট করেন। তারা সাইফুদ্দিনকে টার্গেট করেছিলেন, মনে করেছিলেন তার ভাগ্য ভালো ছিল। হ্যাঁ, এটা হয়, অনেক সময় হয় এটা। আপনি একটা প্রান্তে ভালো বোলিং হলে বা দুজন বোলার ভালো বোলিং করলে, যেটা তানজিম সাকিব, নাসুম আজকে ভালো করেছেন, রিশাদ মার খেয়েছেন, রিশাদকেও টার্গেট করেছিল, দুটা বোলারকে তো আসলে টার্গেট করে কোনো না কোনো, যখন দুই এন্ড থেকে বোলিং হয় এক এন্ডের বোলারকে তো টার্গেট করতে হয়। তো টি-20 এটা তো আপনি 2 ওভার 3 ওভার মেইডেন দিতে পারবেন না। সো কোনো একজন বোলারকে টার্গেট করতে গেলে উইকেট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আমার কাছে মনে হয় সাইফুদ্দিনের সেই ভালো দিনটা আজকে গেছে। বাংলাদেশ টি-20 বিশ্বকাপের দল নিয়ে যদি এখন কথা বলি, তাহলে এই দলে আসলে আপনি কোন কোন জায়গায় পরিবর্তন দেখতে পাচ্ছেন বা পরিবর্তন করার পক্ষে আপনি? আপনি যখন বিশ্বকাপ খেলতে যাবেন, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য আপনাকে প্রথম বিশ্বাস করতে হবে যে আপনি বিশ্বকাপ খেলতে যাওয়া, বিশ্বকাপ জেতার মতো দল। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ইউএস এবং ক্যারিবিয়ান আইল্যান্ডে হয়েছে, সেখানে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইউএসের বিপক্ষে, সেখানে হেরেছিল। এই যে কনফিডেন্সটা আপনার নষ্ট হয়েছে, সেই কনফিডেন্স বাংলাদেশ দল আর কিন্তু রিগেইন করতে পারে নাই। হ্যাঁ, গ্রুপ পর্ব থেকে পরবর্তী পর্বে সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ দল গিয়েছিল, কিন্তু সেটা দেখে মনে হয়েছে যে বাংলাদেশ দলের মধ্যে সেই আত্মবিশ্বাসের ঘাটতি আছে। সুতরাং বিশ্বকাপে যাওয়ার আগে যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাসটা সবার আগে নিজের মধ্যে নিতে হবে, যে না, আমরা যে কোনো দলকে যে কোনো দিন হারাতে পারি, আমাদের সেই এবিলিটি আছে, আমরা বড় দলের নেক টু নেক বা হেড টু হেড আমরা সেই শক্তিটা অর্জন করতে পেরেছি। আপনি দেখেন আফগানিস্তানের বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ দল টানা 4টা টি-20 ম্যাচ জিতল। হ্যাঁ, আপনি যদি হার্টের রোগী হন তাহলে বাংলাদেশের প্রথম 2 টি-20 দেখতে বসলে আপনার হার্ট অ্যাটাক এসে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা স্টার প্লেয়ের একটা কন্টেন্টে দেখছিলাম যে আপনার প্রয়াত আনোয়ার হোসেন প্রয়াত অভিনেতা, তার একটা ছবি দেওয়া হয়েছে, এরকম একটা ছবি দেওয়া হয়েছে। তো ঠিকই তো, যাদের হার্ট দুর্বল তারা এই খেলা দেখতে বসে তাদের, এবং এমন হতে পারতো বাংলাদেশ ওই দুটো ম্যাচ হেরেও যেতে পারত, এবং সেই অবস্থায় ছিল বাংলাদেশ। সোহানকে ক্রেডিট দিব যে সোহান দুটা ম্যাচকে শেষ পর্যন্ত মানে একদম ঠিকানা পর্যন্ত নিতে পেরেছেন। সো এই ম্যাচটাতে আসলে ওরকম মনে হয়নি এই ম্যাচটাতে। কিন্তু আফগানিস্তানের জায়গা যদি অন্য কোনো বড় দল হতো বা যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে কি বাংলাদেশ সেই দুটো ম্যাচ জিততে পারতো বলে আপনি মনে করেন? বিশ্বকাপের কথাটা তুলেছেন, আপনার এই প্রশ্নেই বিশ্বকাপটা আছে। তখন আপনাকে বড় দলের বিপক্ষে খেলতে হবে, তখন আপনি আফগানিস্তানের সাথে খেলবেন না যে র্যাঙ্কিং আপনার নিচে, তখন আপনাকে খেলতে হবে বড় বড়, মানে আপনি সিডিংয়ে যেখানে পড়েন আপনার অপোনেন্ট হবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, এরকম দল। ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজ তো আসলে এখন আর নাই, নেপালের কাছেও হেরেছে। এই দলগুলো আপনার প্রতিপক্ষ হবে, তখন আপনাকে সে সুযোগ দিবে না, আপনি কোনো সুযোগই পাবেন না। তো সুযোগের অপেক্ষায় বসে থাকলে হবে না, সুযোগ বানিয়ে নিতে হয়। তো সেই জায়গা থেকে আপনি কামব্যাক করতে পারেন কিনা। আপনি ইন্ডিয়ান ক্রিকেটে একজন ভবিষ্যৎ সুপারস্টার বা ইউটিলিটি ক্রিকেটার গোনা হয় যে প্রেশারের মুখে পারফর্ম করে। আমাদের দেশে 2-3টা ছক্কা মারে যে তাকে আমরা বড় প্লেয়ার মনে করি, অথবা পাকিস্তানেও তাই। অর্থাৎ তাদের ক্রিকেটটা এখন সেই পর্যায়ে পৌঁছে গেছে, তারা এটা পর্যবেক্ষণ করে যে আন্ডার প্রেশার কে কেমন খেলে। আন্ডার প্রেশার আপনি কত ভালো পারফর্মার, কোন সিচুয়েশন থেকে আপনি ম্যাচটাকে বের করে নিয়ে এসছেন, সেই সময় ম্যাচ আপনার গ্রিপে ছিল কিনা, যদি গ্রিপে না থেকে থাকে সেটাকে গ্রিপে এনেছেন, এইটা হচ্ছে ক্রেডিট, কামব্যাক করা। এবং প্রত্যেকটি পজিশনে তাদের 3 থেকে 4 জন রিপ্লেসমেন্ট থাকে। ওই সেই কথা, আসলে ইন্ডিয়া অনায়াসে 3টা ভালো টিম বানাতে পারবে, এবং সেই 3টা টিমই বাংলাদেশের বর্তমান টিমের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে, মানে আনডাউটেডলি, কোনো ডাউট নেই এই জায়গায়। আচ্ছা মাহাদি, বাংলাদেশ আফগানিস্তান সিরিজে বাংলাদেশ ভালো ক্রিকেট উপহার দিয়েছে, এবং এই সিরিজ থেকে বাংলাদেশের আসলে কি কি উন্নতি করার জায়গা আছে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে বোলাররা কাজটা ঠিকঠাক মতোই করেছে। আফগানিস্তানের ব্যাটিংটা আমার কাছে কখনোই টপ নচ মনে হতো না। আফগানিস্তানের দুর্বলতার জায়গা তার ব্যাটিংই ছিল। 2-3 জন গুড প্লেয়ার আছেন, নাবি বা গুরবাজ, সেদিকুল্লাহ আতাল ইদানিংকালে মোটামুটি ভালো খেলছেন, বাট ওভারঅল আফগানিস্তানের যে ব্যাটিং লাইনআপটা, যে আপনি ওমরজাই সামটাইমস 2-একটা ক্যামিও নক খেলেন, এটা সব দিন তিনি করেন না, ধারাবাহিকভাবে পারেন না, বাট এই ছাড়া দলটার মধ্যে ব্যাটিং ডেপথ কম। আপনি এমন একটা দলের বিপক্ষে বোলিং করে ভালোই করবেন। আবার এশিয়া কাপেও বোলাররা ভালো করেছে। পাকিস্তানকে দেখেন 135-36 রানে বেঁধে রাখার কাজটা বাংলাদেশ করেছে। ইন্ডিয়াও একদম রানটা 200-এর বেশি বাংলাদেশের বোলিংয়ের এগেনস্টে নিয়ে যেতে পারে নাই। শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কাকে 170-এর নিচে রেখে সেটা চেস ডাউন করা গেছে। সব কিছু মিলিয়ে আমার বাংলাদেশের বোলিংটাকে এই মুহূর্তে মনে হয় ফর্মিডেবল। স্পিন এবং পেস তারা খারাপ না।
যখন আপনি তাসকিনকে রেস্ট দিচ্ছেন, শরীফুলকে নিচ্ছেন, শরীফুল উইকেট পাচ্ছে, রোটেট করে খেলানো হচ্ছে, মুস্তাফিজকে আজকে ব্রেক দেওয়া হয়েছিল, বাকি পেসাররা তানজিম সাকিব সেই জায়গাটাকে খুব ভালোভাবে তার অভাবটা পূরণ করেছেন। তাসকিন আছে, পেসারটা গুড, স্পিনারটাকে নাসুম, রিশাদ একটু মার খাচ্ছেন এক্সপেন্সিভ, বাট উইকেট পান প্রত্যেকটা ম্যাচেই। লেগ স্পিনাররা তো একটু মার খাবেই, কিন্তু আমার কাছে মনে হয় যে রিশাদ আরেকটু স্টক ডেলিভারিগুলো বাড়াতে হবে তাকে ফ্লিপার, গুগলি এই ধরনের বলে আরেকটু উন্নতি তো করতেই হবে আপনি যদি একদম টপ লেভেলের টপ দলের বিপক্ষে খেলতে চান। কারণ তিনি আফগানিস্তানের ব্যাটিংয়ের বিপক্ষেই কিন্তু অনেক বেশি রান কনসিড করছেন। এত বেশি রান আপনি 9-10-এর কাছাকাছি রান কনসিড করলে হবে না। আপনাকে টি-20-তে ওভার প্রতি আপনার ইকোনমিটা 8-এর নিচে বা 7-এর কাছাকাছি থাকলে মোটামুটি ভালো বোলিং বলা যায়। আরও ভালো আপনি যদি 2টা উইকেট পান এক ম্যাচে 4 ওভার বোলিং করে, ইকোনমিটা যদি 7-8-এর নিচেই থাকে, তাহলে আমি বলবো রিশাদ ভেরি গুড। রিশাদ সম্ভবত দিনে দিনে সেই জিনিসটা হচ্ছে, উইকেট পাচ্ছেন তিনি। হোপফুলি ইকোনমি রেটটাকে ভালো করার জন্য যেই ধরনের বোলিংটা দরকার তিনি সেটা আস্তে আস্তে রপ্ত করে ফেলতে পারবেন। ডট বলের যে বিষয়টা আমরা দেখলাম আজকের ম্যাচেও 50% বল বাংলাদেশের ব্যাটসম্যানরা ডট দিয়েছেন। এশিয়া কাপেও এই সমস্যাটা ছিল, আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও একই সমস্যা আমরা দেখতে পেয়েছি। ডট বল খেলা থেকে এটা আসলে কিভাবে বাংলাদেশ দল কাজ করতে পারে বলে আপনি মনে করেন? আপনি যদি মনে করেন যে প্রতি বলেই আপনি বাউন্ডারি মারবেন, তাহলে আপনার স্ট্রাইক রোটেট করার চিন্তাটা থাকবে না। আপনি ভুলে যাবেন যে আপনার স্ট্রাইক রোটেট করার ব্যাপার আছে। স্ট্রাইক রোটেট করার জন্য সবসময় মাথার মধ্যে ওই জিনিসটা রাখতে হবে যে আমি প্রতি বলে রান করবো। 120 বলে 120 রান হয়ে যায় কিন্তু প্রতি বলে স্ট্রাইক রোটেট করতে পারলে। তো প্রতি বলে যদি আপনি উইকেটে 120 বল টিকে থাকেন, তাহলে প্রতি ওভারে 2টা করে লুজ ডেলিভারি থাকবে, যেটা থেকে আপনি বাউন্ডারি ওভার বাউন্ডারি মারতে পারবেন। সো ভেরি ইম্পর্টেন্ট প্রথমেই মাথায় রাখা রানিং বিটুইন দ্য উইকেট, যে কথাটা এশিয়া কাপের আগে বিসিবির প্রেসিডেন্ট, এখন তো মনে হয় রাত পার হয়ে গেছে ইলেকশন সকালে, মানে যিনি এই মুহূর্তে তার দায়িত্ব শেষ দিন কাটালেন, আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের সাবেক অধিনায়ক, তিনি বলেছেন যে স্ট্রাইক রোটেট করে খেলা এবং রানিং বিটুইন দ্য উইকেট ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য এশিয়া কাপে ভালো করতে চাইলে। যাই হোক, এশিয়া কাপে ভালো হয় নাই, কিন্তু সত্যিকার অর্থে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রতি বলে বলে রান জরুরি। বাহাদি, টি-20 সিরিজ শেষ এবং বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। 8 তারিখ থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের ওডিআই সিরিজ। তো আসলে সেই সিরিজটা বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে পারে বলে আপনি মনে করেন? 50 ওভার ক্রিকেটে বাংলাদেশ দল সবসময়ই বাকি 2 ফরম্যাটের তুলনায়, টেস্ট এবং টি-20 তুলনায় মাচ বেটার টিম, আমরা সবসময় এটা বলি। কারণ 50 ওভার ক্রিকেটটাই এখনও পর্যন্ত বাংলাদেশ দল ভালো খেলেছে, বা যতখানি সাকসেস বাংলাদেশ দলের আমরা খুঁজি দেখব স্টোরিতে এই ফরম্যাটেই সবচেয়ে বেশি, বা সাকসেস রেটটা এই ফরম্যাটে বেশি। বাংলাদেশ দলের ওয়ানডে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, আমরা জানি। আমরা ওয়ানডে স্কোয়াড নিয়ে যদি কথা বলি, আমরা এখানে ক্রিক-ইন 4 পেজটা দেখছি। ব্যাটার্স যারা আছে সেখানে জাকের আলী অনিক, নাজমুল হোসেন শান্ত এক্স ক্যাপ্টেন তিনি, নাইম শেখকে রাখা হয়েছে, নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটার, তাওহিদ হৃদয় যিনি টি-20 সিরিজে আসলে বাদ পড়েছেন, শেষ 2টা ম্যাচে তিনি খেলেন নাই, এবং তানজিদ তামিম। এখানে পারভেজ হোসেন ইমনকে রাখা হয় নাই। আমরা যদি একটু স্কোয়াডটা দেখি, তার মানে এখানে আপনি নাজমুল শান্ত, তানজিদ তামিমের সাথে ওপেন আসলে কাকে দিয়ে করাবেন? ওপেনার হিসেবে এখানে মোহাম্মদ নাইম শেখ আমরা দেখতে পাচ্ছি, তিনি আছেন। নাইম শেখ আসলে কতখানি পারফর্ম করে দলে এসছেন এইটা একটা প্রশ্ন, কতখানি ইফেক্টিভ এটা নিয়ে প্রশ্ন। তানজিদ তামিমের সাথে নাইম শেখকে দিয়ে ওপেন বাংলাদেশ দল করাবে, কিভাবে খেলবে, সেই প্রশ্নটা আসলে থেকে যায়। তবে অলরাউন্ডার যে তালিকা আছে সেখানে আপনি দেখেন মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ। শামীমকে আপনি অলরাউন্ডার বলবেন? মানে এক্স্যাক্টলি সাইফকে অলরাউন্ডার রাখা হয়েছে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের উনি, আপনি যদি অলরাউন্ডার হিসেবে সত্যি এখান থেকে কাউকে বেছে নিতে চান, এখনও পর্যন্ত অলরাউন্ডার ক্যারেক্টারটা শো করা এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার মেহেদী হাসান মিরাজ। এখানে যেহেতু আমাদের মনে হচ্ছিল যে ওপেনিং স্লটটা কাকে দিয়ে করাবেন, তানজিদ তামিম আপনার অটো চয়েস। নাইম শেখের কথা আমরা বলছিলাম, কারণ ব্যাটার্সদের যেই সেকশনটা আমরা দেখেছি, এখানে অলরাউন্ডারদের সেকশনে ঢুকলে আমরা ডেফিনেটলি সাইফ হাসানকে দিয়ে, তানজিদ তামিম এবং সাইফ হাসানকে দিয়ে কিন্তু আমরা চাইলে চমৎকারভাবে ওপেন করাতে পারি। ওয়ান ডাউনে খেলার মতন প্লেয়ার আপনার কাছে কারা আছেন সেটা এখান থেকে দেখতে হবে। ওয়ান ডাউনে আপনি আসলে কাকে খেলাবেন। নাম্বার 3-তে অবশ্যই নাজমুল হোসেন শান্ত, এক্স ক্যাপ্টেন, তিনি নাম্বার 3-তে খেলতে পারেন। নাম্বার 3-তে খেলার সুযোগ তারা আছে। 4-এ আপনি তাওহিদ হৃদয়কে খেলাবেন,
সেই ক্ষেত্রে আপনি 5-এ খেলানোর মতো প্লেয়ার আপনার হাতে আছে। মেহেদী হাসান মিরাজ, তিনি আসলে 5-এ খেলতে পারেন চাইলে। মেহেদী হাসান মিরাজকে আপনি এই জায়গায় খেলাতে পারেন। 6 নম্বরে কে থাকে? নাম্বার 6 খেলানোর মতো শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান এবং অবশ্যই জাকের আলী অনিক। মাহাদি, টি-20 সিরিজে জাকের আলী অনিক যে পারফর্ম করেছেন, তাকে কি আপনি ওডিআই সিরিজে 11-এ দেখতে পাবেন নাকি? আমি আসলে প্রথম ম্যাচে, আমি লাস্ট এই যে 30-20 হয়েছে, এখানে আমি তাকে দলে দেখি নাই। তিনি আগের ম্যাচে মানে সেকেন্ড টি-20-তে 86 বল পরে ছক্কা মেরেছিলেন। 86 বল পরে একজন ব্যাটার টি-20 খেলছেন, 86 বল কত ওভার হিসাব করে দেখেন? অনেকগুলো 13 ওভারের বেশি। সেইখানে গিয়ে তিনি প্রথম ছক্কা মারলেন। কিন্তু তাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। প্রত্যাশার অন্ততপক্ষে পূরণটা এই মুহূর্তে হচ্ছে না। সুতরাং আমি প্রথম ওয়ানডে ম্যাচে নুরুল হাসান সোহান যেহেতু আছেন এবং দুটা ম্যাচই ভালো খেলেছেন, আজকেও আনবিটেন ছিলেন, আউট হন নাই, সো আমি সোহানকে উইকেটের পেছনেই দেখছি এবং স্কোয়াডে আমি সোহানকে দেখতে চাই। সুতরাং আমরা যদি একটু দলটা সাজাই তাহলে আমরা তানজিদ তামিমের সাথে আমরা সাইফ হাসানকে ওপেন করতে দেখব। নাম্বার 3-তে অবশ্যই নাজমুল হোসেন শান্ত। নাম্বার 4-এ ডেফিনেটলি তাওহিদ হৃদয়ের পরে নাম্বার 5-এ মেহেদী হাসান মিরাজ, তিনি আসতে পারেন, তিনি একটা ভালো অপশন। তবে আমি মেহেদী হাসান মিরাজকে নাম্বার 5-এ খেলানোর মানে যদি টপ অর্ডার ব্যাটাররা ভালো করতে পারেন তাহলে সেই জায়গাতে অবশ্যই আমি শামীম হোসেন পাটোয়ারিকে রেকমেন্ড করি মিনস হচ্ছে আমি চাই যে শামীম হোসেন পাটোয়ারি ওই জায়গাটায় খেলুক। তিনি বেশি সময় পায় এবং তিনি যেহেতু কুইক রান করতে পারেন এবং মাঠের সব দিক থেকে কিছু ম্যানুফ্যাকচার শট খেলার এবিলিটি তার আছে, তাকে যদি আগে পাঠান বেশি বল তিনি যদি খেলেন তাহলে বেশি রান করে দেওয়ার সুযোগ আছে। আর যদি টপ অর্ডারের অবস্থা লেজে গোবরে হয় তাহলে অবশ্যই আপনি মেহেদী হাসান মিরাজকে এই জায়গায় খেলাতে পারবেন। সো আমরা নাম্বার 5-এ শামীম এবং নাম্বার 6-এ মেহেদী মিরাজ, তাই সেক্ষেত্রে থাকে কে নাম্বার 7 অবশ্যই নুরুল হাসান সোহান। তারপরে গিয়ে আপনি বোলারদেরকে খেলাবেন। নাম্বার 8 তানজিম সাকিব আমার পছন্দ। নাম্বার 9 ডেফিনেটলি একজন স্পিনার আপনি খেলাবেন, এখানে তানভীর ইসলাম তিনি আছেন, আপনি তানভীরকে খেলাবেন ডেফিনেটলি, লেফট আর্ম স্পিনার তানভীর আছেন। তাসকিন, মুস্তাফিজ, হয় আপনি মুস্তাফিজকে খেলান বা তাসকিনকে খেলান, আপনার হাতে হাসান মাহমুদ আছে, নাহিদ রানা আছে, যাকে যেভাবে স্কোয়াডে খেলাবেন। মাহাদি, আবারও বাংলাদেশের ওপেনিং পজিশনে আমি ফিরে আসতে চাই। তামিম ইকবাল সরে যাওয়ার পর ওপেনিংয়ে যে একটা সংকট তৈরি হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত কাটানো যায়নি, এটা আসলে কেন হচ্ছে? তামিম ইকবালও যখন শুরুটা করেছিলেন তখন একদম শুরুর দিকে তামিম মানে তাকে কিন্তু স্ট্যাবলিশ হওয়ার জন্য একটু সময় লেগেছে। আই হোপ তানজিদ হাসান তামিম এই জায়গাটাকে ফুলফিল করতে পারবেন। তার খেলার ধরন খুব চমৎকার, তার পার্টনার আমার কাছে মনে হয় যে এখন একটা সলিউশন আপনি পাবেন সাইফ হাসানের ফর্ম এবং সাইফ হাসানের এখনকার খেলার ধরন আমার কাছে মনে হয় যে এই সমস্যার মানে আপাতত সমাধান হিসেবে এসছে সামনে। হোপফুলি তারা দুইজন যদি তিনি যেভাবে খেলছেন তাতে আমার কাছে অন্তত মনে হচ্ছে যে তার ক্যারিয়ারটা অনেক লম্বা হতে পারে, লম্বা হওয়ার সুযোগটা আছে। যদিও আমরা 1-2 3-4টা ভালো ইনিংস দেখার পরে তাওহিদ হৃদয় যখন শুরু করেছিলেন, আপনি এনামুল হক বিজয়ের কথাই চিন্তা করেন, যখন শুরু করেছিলেন মনে হচ্ছে সৌম্য সরকার যে শটগুলো আজকে খেলেছেন সেটা দেখার পর আমি বলতে পারছি। আপনি সৌম্যের খেলাও যদি দেখেন, সৌম্য সরকারের খেলা তো সেরকমই ছিল। সৌম্য সরকার যখন খেলতেন তখন তার খেলা দেখলে মনে হতো যে এটা একটা ফিলিং হতো, কি চমৎকার সব শট খেলতেন তিনি। সৌম্য সরকার সময়ের সাথে সাথে হারিয়ে গেছেন, বা সৌম্য সরকার সময়ের সাথে সাথে কোথায় তার যাওয়ার কথা তার সাথে, অর্থাৎ সময়ের সাথে সাথে তিনি নিজেকে এগিয়ে নিতে পারেননি, এটা কি আমরা বলতে পারি? ডেক্লাইন করেছে। তিনি যেই মাপের বড় ক্রিকেটার হতে পারতেন, তার সাথে যারা এইজ লেভেল খেলেছেন তারা কোন জায়গায় আছেন আর তিনি কোন জায়গায় আছেন, এটা তিনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন হিসাব করে বের করতে পারবেন আসলে। মাহাদি, ওডিআই সিরিজে আপনার প্রেডিকশনটা কি হবে? আমার কাছে মনে হয় যে টি-20-র মতন ওডিআই সিরিজেও বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ করতে পারবে আফগানিস্তানকে, সেটা আমি এই মুহূর্তে মনে করি। কারণ টি-20-তে আফগানিস্তান দাবি করতো তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল। এই জায়গাতে বাংলাদেশের বিপক্ষে পরপর টানা 4টা টি-20 হারার পরে তাদের সেই কনফিডেন্সের জায়গাটা ডেফিনেটলি অনেকটা নড়বড়ে হবে। এই 3টা টি-20 হয়েছে শারজাতে, যেটা আসলে আফগানিস্তানের হোম ভেনিউ, তারা হোম ভেনিউ হিসেবে শারজাতেই খেলে। এরপরে 3টা টি-20 হবে বেসিক্যালি দুবাইতে। সো দুবাইয়ের উইকেট শারজার তুলনায় আরেকটু বেটার আমার কাছে মনে হয়, আবার দুবাইয়ের তুলনায় আবুধাবির উইকেট আরেকটু বেটার ব্যাটিংয়ের জন্য। সো আফগানিস্তানের ডেডলি স্পিন বোলিংয়ের এগেনস্টে দুবাইতে বাংলাদেশের ব্যাটার আমার কাছে মনে হয় শারজার চেয়ে কম বিপদে পড়বে। হোপফুলি 3টা ম্যাচই বাংলাদেশ দলের জেতা উচিত।
তবে ওই মানে হার্টের মানে অসুখ তৈরি করে হতে পারে সেই একটা জায়গায় গ্যারান্টি নাই ভাই। বাংলাদেশ দল আপনার হার্টকে দুর্বল বানায় তারপরে ম্যাচ জিতবে, সেটা শিওর। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। 8 অক্টোবর শুরু হচ্ছে 3 ম্যাচের ওডিআই সিরিজ। টাইগার ফ্যানদের প্রত্যাশা এই সিরিজেও বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করবে। রহমান পেয়ার, স্টার নিউজ।